আসসালামু আলাইকুম কাচ্চা বাচ্চারা, আশা করি ভালো আছো, সুস্থ আছো। এবং আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রির 3 নম্বর লেকচারে চলে আসলাম, তাই না? দেখবা যে অর্গানিক কেমিস্ট্রি শুরু হয়েছে, আবার দেখতে 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 শেষ হয়ে যাবে। সো দিন শেষে তুমি যদি সময়টাকে কাজে না লাগাও, সময় চলে যাচ্ছে, সময় থেমে থাকবে না। দীপা, শ্রাবন্তী, ফাহিম, তাসনিয়া, আবিদা, লামিসা ইসলাম, অনেকে আছে আমাদের সাথে। তো আমাদের সময় হয়ে গেছে। আমি যে কাজটা দিয়ে প্রতি ক্লাসটা শুরু করি সেই কাজটা দিয়ে শুরু করছি। গত ক্লাসটা সংক্ষেপে রিভিউ করে দিচ্ছি। সবার কি মনে আছে গত ক্লাসে কি পড়ছিলাম? গত ক্লাসে যা পড়ছিলাম সেটা বেসিক্যালি সেকেন্ড পেপারের পড়া না, ফার্স্ট পেপারের পড়া। ওই ফার্স্ট পেপারের পড়াটা তোমাদেরকে রিভিউ করে দিছি, যেন কেউ যদি ভুলে গিয়ে থাকো তাহলে যেন তোমার মনে পড়ে, কেউ যদি ওই সময় ফাঁকিবাজি করে থাকো তাহলে যেন তোমাকে এখানে আমি শিখাই দিয়ে ক্লাসটা শুরু করতে পারি। মানে আমার তোমাকে শেখানোর জন্য যা যা লাগবে সেগুলো আমি তোমাকে গড়ে নিচ্ছি, বুঝতে পারছো? এই যে নামাজের ব্রেক ছিল, ভালো কথা। আমরা দেখছিলাম যে জৈব যৌগের বন্ধন, তাই না? জৈব যৌগে সমযোজী বন্ধন থাকে। সাইমা ইসলাম বলছে আমার নামটা বলেন, বলে ফেলছি। সমযোজী বন্ধন থাকে। সমযোজী বন্ধনে কি হয়? অরবিটালের ওভারল্যাপ করে, অরবিটাল ওভারল্যাপ করে সমযোজী বন্ধনে। এখন ওভারল্যাপ দুই ঢঙে হয়, একটা হচ্ছে মুখোমুখি, একটা পাশাপাশি। যদি মুখোমুখি ওভারল্যাপ হয় তাহলে সেটাকে আমরা সিগমা বন্ড বলি, যদি পাশাপাশি ওভারল্যাপ হয় তাহলে সেটাকে আমরা পাই বন্ড বলে থাকি। এটা তোমরা জানো। সিগমা বন্ধন মুখোমুখি ওভারল্যাপ হয় দেখে শক্তিশালী, পাই বন্ধন দুর্বল। সিগমা বন্ধন আগে হয়, এই তথ্যটা ইম্পর্টেন্ট। সিগমা বন্ধন আগে হয় এবং একটা হয়, আর পাই বন্ধন সিগমা বন্ধন হওয়ার পরে হয়। সো কোথাও পাই বন্ধন থাকা মানে সেখানে সিগমা বন্ধন বাই ডিফল্ট থাকা, তোমাকে আলাদা করে বলে দেওয়া লাগে না। আর সিগমা বন্ধন হয় সংকরিত অরবিটালে, পাই বন্ধন হয় অসংকরিত অরবিটালে। এই মনে আছে এগুলা? তাসলিম আক্তার, মনে পড়ে? এই যেটুকু দেখাইছি এইটুকু গত ক্লাসে অনেক সময় নিয়ে বুঝাইছি। অনেকে বিরক্ত হয়েছিল আমি জানি, যে ভাইয়া এই জিনিসগুলো আগে কি বলে আগের ইয়ারে পড়ছি, আবার কেন দেখাচ্ছেন? মনে পড়ছে তো এগুলা? ওকে, এগুলো মনে রাখা লাগবে। তারপরে আমরা দেখাইছিলাম যে দুইটা মৌলের মধ্যে একক বন্ধন থাকলে ওটা সিগমা, দুইটা থাকলে একটা সিগমা একটা পাই, তিনটা থাকলে একটা সিগমা দুইটা পাই। ক্লিয়ার? দেন আমরা অনেকগুলো যৌগ দেখে তোমাদেরকে বলছিলাম সিগমা কয়টা পাই কয়টা সেগুলো গুণে বের করতে, এবং এটা এখন তোমাদের কাছে ইজি পিজি হয়ে যাওয়ার কথা। সিগমা কয়টা পাই কয়টা, ওকে। তারপরে হচ্ছে আমরা বেনজিন দেখলাম, টলুইন দেখলাম, হ্যান দেখলাম, ত্যান দেখলাম। তারপরে আছে সংকরায়ন। সংকরায়ন হচ্ছে, এটাকে ইংলিশে বলা হয় হাইব্রিডাইজেশন। তোমাদেরকে এটা অনেকবার বলছিলাম, তুমি তোমার অনেক বন্ধুরা আছে যে তারা আসলে সংকরায়ন পড়ে একেবারে ধরো ছাপা ছাপা করে ফেলছে, বাট স্টিল দে ডোন্ট নো সংকরায়ন কার হয়। তারা মনে করে সংকরায়ন হয় বন্ধনের, অনেকে মনে করে সংকরায়ন হয় ইলেকট্রনের। এটা কিন্তু না, সংকরায়ন হয় কার? সংকরায়ন হয় অরবিটালের। মনে রেখো এটা। সর্বটালে সাকিবুন্নাহার বলছে হ্যানত্যান কি? আরে হ্যানত্যান কি বুঝে না? হ্যানত্যান মানে হ্যানত্যান। তো সংকরায়ন অরবিটালের হয়। সংকরায়নের উদ্দেশ্য কি? সংকরায়ন যদি না হইতো তাহলে একটা মৌলের যতগুলো যোজনী আছে বা যতগুলো হাত আছে, এই প্রত্যেকটা হাতে শক্তি সমান হইতো না, বুঝতে পারছো? তাহলে মার্জানা মিথিলা, ইয়াস, মার্জানা মিথিলা একটা প্রশ্ন করছে, তোমারটা ঠিক আছে। তো ওইটা আমাদের এই যে এখনকার জিনিসটা দেখে আমি দেখে নেই। তো কি বলছি, সংকরায়ন যদি না হইতো এই কার্বনের 4 হাত সমান হইতো না। এখন এভাবে তো আসলে পক্ষপাতিত্ব করা উচিত না, তাই না? তুমি চিন্তা করো, তোমরা 4 ভাই বোন আছো। এখন তোমার বাবা যদি, তোমার ওই একটা ছোট বোন আছে ধরো, ও ওরে সারাদিন আদর করে, চকলেট এনে ওরে খাওয়ায়, বাইরে থেকে আইসক্রিম এনে ওরে খাওয়ায়, তোমার মেজাজ খারাপ হবে না? হবে তো। অথবা ধরো তোমারে খাওয়াইতেছে, যারা একমাত্র সন্তান অনেক দিন ধরে থাকে, ধরো সে 8-9 বছর ধরে একমাত্র সন্তান, এরপরে যদি ভাই বোন হয়, ওই কিন্তু একটু স্বার্থপর হয়ে যায়। ওর আদরের যে ভাগ নিয়ে নিচ্ছে, ওর যে আরেকজন কম্পিটিশন তৈরি হচ্ছে, নানু বাড়ির আদর, দাদু বাড়ির আদর, আব্বু আম্মুর আদর, সবার আদর কিন্তু ভাগ পড়ে যায়। তখন কিন্তু আর ভাল লাগে না। আর যদি কোনো কারণে এমন হয় যে পরে যে হইছে তার আদর একটু বেশি, তাহলে কিন্তু আরো মেজাজ খারাপ হবে। এখন এখানে কি হয়েছে, এই যে হাইড্রোজেনের এস আর এস, এই এসটা চিন্তা করতেছি কি রে ভাই, আমি কি কষ্ট করলাম, আমি কি দোষ করলাম, আমারে কেন বাজে ট্রিটমেন্ট করা হচ্ছে? তো সংকরণের ফলে কি হয়, এই 4টা মিলে নতুন 4টা অরবিটাল তৈরি হয়। যতগুলো মিলবে ততগুলো তৈরি হবে সমসংখ্যক, যতগুলো মিলবে তত সংখ্যক তৈরি হবে, বাট নতুন অরবিটাল গুলোর শক্তি সমান হয়। সো সংকরায়নের কারণে সবগুলো শক্তি সমান হচ্ছে, এটাই হতেছে সংকরায়নের মেইন কথা। তারপরে তোমাদেরকে বলছিলাম কার্বনের সংকরায়নের শর্টকাট, যে যদি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে তাহলে সেখানে sp3 সংকরায়ন, মুখস্থ হয়েছে?
কার্বন কার্বন ডাবল বন্ড থাকলে sp2 সংকরায়ন, আর কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকলে sp সংকরায়ন। এই মুখস্থ আছে এটা? নুরা বলছে আমি সারা জীবন একমাত্র সন্তান। ওকে, এগুলো কি মনে আছে? মনে থাকা উচিত। sp হইলে ত্রিবন্ধন, sp2 হলে দ্বিবন্ধন, sp3 হলে সিঙ্গেল বন্ধন। এবার গতকালকে তোমাদেরকে আমি একটু উল্টাভাবে শেখাইছি, এবং এভাবে শেখা না শেখালে হয় না। তোমাদেরকে আমি কি শেখাইছি? যে sp3 তে সিঙ্গেল বন্ধন হয়। আসলে ঘটনা সেটা না, বুঝছো? ঘটনা কি জানো? ঘটনা হচ্ছে সিঙ্গেল বন্ধনে sp3 সংকরায়ন হয়। তোমাদেরকে আমি এমন ভাবে শেখাইছি, তোমাদেরকে ফিল হয় বা মনে হইতে পারে যে ভাইয়া sp3 সংকরায়ন হইলে সিঙ্গেল বন্ধন হয়। ব্যাপারটা ওরকম না, ব্যাপারটা hচ্ছে সিঙ্গেল বন্ধনে sp3 হয়। sp2 এর জন্য দ্বিবন্ধন হয়, ব্যাপারটা এটা না, দ্বিবন্ধনে sp2 হয়। sp এর জন্য ত্রিবন্ধন হয়, ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হচ্ছে ত্রিবন্ধনে sp সংকরায়ন হয়। ওকে, তারপরে আমরা অনেক প্র্যাকটিস করলাম। এরপরে এগুলো তো দেখছি। সমগোত্রীয় শ্রেণী, এটাকে বলা হয় হোমোলোগাস সিরিজ। হোমোলোগাস সিরিজ হচ্ছে কয়েকটা যৌগকে আমি হোমোলোগাস সিরিজের অন্তর্ভুক্ত বলবো যদি তারা কয়েকটা শর্ত মানে। কি বলছি ভাইয়া? কয়েকটা যৌগকে আমি তখনই হোমোলোগাস সিরিজ বলবো যখন তাদের মধ্যে কিছু বৈশিষ্ট্যে মিল থাকতে হবে, ধর্মে মিল থাকতে হবে। একেবারে সিমিলার হইতে হবে এমন না, ধর্মে মিল থাকতে হবে, তাদের একটা সাধারণ সংকেত থাকতে হবে। তাহলে ধর্মে মিল, তাদের একটা সাধারণ সংকেত, এবং এদের ইমিডিয়েট আগে পরে মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। ইস্তেক আহমেদ, হ্যাঁ, ইথিলিন মূলকের পার্থক্য থাকবে। যদি থাকে তাহলে সেগুলোকে আমরা সমগোত্রীয় শ্রেণী বলে থাকি। যেমন অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, হ্যানত্যান হ্যানত্যান অনেক কিছু আছে। কার্যকরী মূলক হইতেছে যে কিছু মূলক কোনো জৈব যৌগের চেইনে থেকে সেই যৌগের সমস্ত ধর্ম একলা নির্ধারণ করে, সেটাকে বলা হয় কার্যকরী মূলক, তাই না? এমন ধরো এই পুরো যৌগটা শুধু ওএইচ থাকার কারণে অ্যালকোহল হয়ে গেছে। এবার দেখি সমগোত্রীয় শ্রেণীর কি বলে কার্যকরী মূলকের যে লিস্ট, এটা দিয়ে আমরা আজকে ক্লাস শুরু করব। আশরাফুল বলতেছে ভাইয়া আমার আম্মু আপনার ক্লাস দেখতেছে। আচ্ছা আশরাফুল, আন্টিকে আমার সালাম দিও। সংকরায়ন কি পরমাণুর হয় নাকি অণুর হয়? সংকরায়ন একটা অণুর মধ্যে কেন্দ্রীয় পরমাণুর হয়, আর কেন্দ্রীয় পরমাণুর অরবিটালের মধ্যে সংকরায়ন হয়। স্নেহা বলছে ভাই ভাইয়া আপনি যে আবার সুন্দর হয়ে গেছেন। আবার সুন্দর হয়ে গেছে? দাঁড়াও, আমার একটা ফোন আসছে, আমি ফোনটা একটু রিসিভ করি, একটা ইম্পর্টেন্ট ফোন আসছে, তোমরা শুনতে পাবা না। এই তোমরা কি কোনো কথা শুনছো? তখন কোনো কথা শোনো নাই, এবার এখন তো শুনতে পাচ্ছ, তাই না? এই কার্বনের ডিগ্রি ফিগ্রি পড়ার মতো বয়স এখনো হয়নি, কার্বনের ডিগ্রি আমরা পরে পড়বো। শুনছো না কিছু শুনো নাই? এই কার্যকরী মূলক গতকালকের শিখো অ্যাপে কিছু আপডেট আসছে, দেখছো? শিখো অ্যাপে কিছু আপডেট আসছে। সো আপডেটটা এখন আমি দেখি নাই, কারণ আমার হচ্ছে দুইটা ফোন আছে। এটা হচ্ছে শিখো অ্যাপ, এটাতে চলে, এটা হচ্ছে আমার অ্যান্ড্রয়েড ফোন, আর এটা তো আইফোনে শিখো অ্যাপ নাই। তো একটু চেক করতে হবে আর কি, আমার নিজেকেও দেখতে হবে, এখন আমি নিজেও দেখি নাই। কার্যকরী মূলকের ডেফিনেশন তোমরা জানো। এবার একটু আসি কার্যকরী মূলকের কিছু ব্যাপার স্যাপার। এই যে কার্যকরী মূলক যে আমাদের এখানে আছে, এই কার্যকরী মূলক নিয়ে আমি তোমাদেরকে একটু সময় এখানে হচ্ছে দিব। এই সময়টুকু দিব, একটু বলে রাখি কার্যকরী মূলকের এই ইস্যুটা হচ্ছে তোমাকে কিন্তু মুখস্থ করতে হবে যে কার্যকরী মূলক কোন কার্যকরী মূলক, সেই কার্যকরী মূলকের সংকেত কি, সেই কার্যকরী মূলকের গাঠনিক সংকেত কি,
সেই জিনিসগুলো কিন্তু তোমাকে মুখস্থ করতেই হবে। তবে আমি এখানে তোমাকে একটু সময় দিচ্ছি এই কারণে যেন তোমার মুখস্থটা সুবিধার হয়। যে কোনো জিনিস নিয়ে একটু ডিসকাস করলে সেই জিনিসের কিন্তু সহজবোধ্য হয়, সেই জিনিসটা সহজগম্য হয়। সো কার্যকরীমূলকের যে প্রায়োরিটি লিস্ট, সেই প্রায়োরিটি লিস্টে সবার উপরে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড হতেছে এইটা। ওরা যেহেতু কালো নিছে, আমরাও কালো নিয়ে দেখাই। কালো নিব না নীল নিব? নীল নিই। COOH, এই হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড মূলক। তুমি যদি এইটাকে হতেছে স্ট্রাকচার দিয়ে দেখো, স্ট্রাকচার লাগবে না, এটা COOH কার্বক্সিলিক অ্যাসিড মূলক। COOH, এটা আমরা সবাই জানি। ওকে, আমার আম্মু ফোন দিছিল না, আমার আম্মু ফোন দেয়নি, এক অপরিচিত ভদ্রলোক, উনি তোমাদের ক্লাস শুরু হওয়ার 10 মিনিট আগে একটা ফোন করছিল। ফোন করে বলছিল যে আপনার কাছে এই জিনিসটা দরকার, আমি একটু চেক করে জানাচ্ছি। তো উনি যে আমাকে ফোন দিবে এটা আমি জানতাম, কারণ ওনার সাথে আমার 10 মিনিট আগেই কথা হয়েছে। উনি আবার ফোন দিছে, এই জন্য ফোনটা ধরছি। COOH সালফোনিক অ্যাসিড মূলক। সালফোনিক অ্যাসিড মূলক হতেছে এইটা, SO3H। এরপরে হতেছে অ্যাসিড অ্যানহাইড্রাইট। অ্যাসিড অ্যানহাইড্রাইট কোনটা? এখানে সি, এখানে হচ্ছে ও, আর সি, মানে এরকম থাকবে। সি, এখানে হচ্ছে ও। এটা বেশি মোটা হয়ে যাচ্ছে, দাঁড়াও, এত মোটা লিখতে গেলে সমস্যা। COOH SO3H, এই হচ্ছে আমাদের সালফোনিক অ্যাসিড। অ্যাসিড অ্যানহাইড্রাইট, অ্যাসিড অ্যানহাইড্রাইট হইতেছে এইটা, আর এখানে সি, এখানে হইতেছে ও, এখানে হইতেছে ও, সি, এখানে হইতেছে ও, এটা হইতেছে আর। এই হইতেছে আমাদের অ্যাসিড অ্যানহাইড্রাইট। অ্যাস্টার, COOR, অ্যাস্টার। হ্যাঁ হ্যাঁ, নোট করবা, নোট করবা। এবং এখানে যেরকম সিরিয়ালি দেওয়া আছে সেই সিরিয়ালি নোট করবা। কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, অ্যাসিড অ্যানহাইড্রাইট, অ্যাস্টার। তারপর হচ্ছে অ্যাসিড হ্যালাইড। অ্যাসিড হ্যালাইড হইতেছে এইটা, COX। অ্যাসিড অ্যামাইড, CONH2। সায়ানাইড হইতেছে CN। অ্যালডিহাইড হইতেছে CHO। কিটোন হইতেছে CO। অ্যালকোহল হইতেছে OH। অ্যামিন হইতেছে NH2। ইথার হইতেছে O। অ্যালকিন তো তোমরা জানো, কার্বন কার্বন দ্বিবন্ধন। অ্যালকাইন হইতেছে কার্বন কার্বন ট্রিপল বন্ড। অ্যালকাইল হ্যালাইড হইতেছে RX। নাইট্রো হইতেছে NO2। লিখে নাও, এরপরে আমি অনেক কথা বলবো।
লেখা হয়েছে? ওকে, এবার তোমাদের কাজ হচ্ছে আগামী 5 মিনিট আমি এগুলো নিয়ে কথা বলবো। একেবারে তোমার ক্রাশকে তুমি দেখলে যেরকম অবাক বিস্ময়ে তাকায় থাকতা, এই বোর্ডের দিকে অতক্ষণ ধরে তাকায় থাকবা। আমার দিকে তাকাতে হওয়ার দরকার নেই, এই বোর্ডের দিকে তাকাবা। আমি জানি যে এইটা খুব একটা প্লেজেন্ট ছবি না, এটা দেখতে এত মজাও লাগে না, কিন্তু এর দিকে কিছুক্ষণ তাকায় থাকবা। এখানে সবুজ আছে, সবুজ দেখবা, নীল দেখবা, কালো দেখবা। মানে আমি চাচ্ছি যে এই বোর্ডে যা লেখা আছে সেইগুলো যেন তোমাদের একটু চোখে লেগে থাকে, বুঝতে পারছো? এখন এই বোর্ডে আসলে আছেটা কি সেটা একটু বলি। এই বোর্ডে আছে কার্যকরীমূলক। এখন কার্যকরীমূলক কি? ও মেইন জৈব যৌগের কোনো চেইনে থেকে সেই যৌগের সমস্ত ধর্ম নির্ধারণ করে। এখন এর দিকে তাকাবা, কিন্তু আমার দিকে তাকাবা না আগামী 5 মিনিট, এই যে বোর্ডের দিকে। আগামী 5 মিনিট মনে করো আমার থেকে বোর্ড হচ্ছে সুন্দর, বোর্ড বেশি সুন্দর, বোর্ড দেখতে ভালো লাগে। এখন কমেন্ট করো না, অ্যালকেন নাইকেন, হ্যান নাইকেন, ত্যান নাইকেন। ভাই এখানে যা আছে সবই লাগে না, আরো কমাই দেবো আমি তোমাদেরকে, সব মুখস্থ করা লাগবে না। এটা প্রায়োরিটি লিস্ট অনুযায়ী করা। এখন প্রায়োরিটি লিস্ট অনুযায়ী করা মানে কি বুঝতে পারছো? এই অ্যাসিডের গুরুত্ব এখানে সব থেকে বেশি। অর্থাৎ আমি বুঝাচ্ছি, ধরো কোনো একটা যৌগে কিটোন আছে, আবার সেই যৌগে ইথারও আছে। এখন আমাকে বলো তো ভাই, একজন বলে যে মার্জানা মিথিলা বলছে, তাই ভাইলে তাই আপনি সরে যান, আপনি বলতেছেন বডির দিকে তাকাইতে, তাহলে বডির দিকে তাকাবো, আপনি কেন সামনে আসছেন? আচ্ছা ঠিক আছে, আমি যতটুকু জায়গায় থাকবো না ততটুকু জায়গায় দেখো। কিটোন আছে এবং ইথার আছে। এখন আমাকে বলো তো ভাই, যদি একই যৌগে কিটোন থাকে আর ইথার থাকে, সেই যৌগটা আসলে কার মতো ধর্ম দেখাবে? সেই যৌগটা কিন্তু কিটোনের মতো ধর্ম দেখাবে। এটা হচ্ছে প্রায়োরিটি লিস্ট, বুঝতে পারছো? একই যৌগে যদি অ্যাস্টার থাকে এবং সায়ানাইড থাকে, সেই যৌগটা অ্যাস্টার হবে। একই যৌগে যদি হচ্ছে অ্যালডিহাইড থাকে এবং অ্যালকোহল থাকে, সেই যৌগটা অ্যালডিহাইড হবে। এটা হচ্ছে প্রায়োরিটি লিস্টের মিনিং। ওকে, গেল এইটুকু। তাহলে আমি দেখলাম যে কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যাস্টার, অ্যাসিড হ্যালাইড। এবার এই গ্রুপে যতগুলো আছে, তুমি যদি কোনো জৈব যৌগে দেখো যে COOH মূলক আছে, যে কোনো জৈব যৌগে যদি দেখো COOH মূলক আছে, তাহলে সেখানে কথা নাই। COOH মূলক থাকলে সেখানে COOH মূলক হইতেছে একেবারে মেইন জিনিস। সালফোনিক অ্যাসিড SO3H, অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইড এবং অ্যাস্টার। আমি তোমাদেরকে আসলে এত সময় নিয়ে কেন বলতেছি খেয়াল করছো? যে এই যে কার্বক্সিলিক অ্যাসিডের হাইড্রোজেনের বদলে যদি একটা আর আসে, আর মানে অ্যালকাইল গ্রুপ, আর মানে হচ্ছে মিথাইল, ইথাইল, এগুলা। কার্বক্সিলিক অ্যাসিডের এই হাইড্রোজেনের বদলে যদি একটা আর আসে, সেটা অ্যাস্টার হয়ে যায়। এইটুকু কি বুঝতে পারছি? কার্বক্সিলিক অ্যাসিডের হাইড্রোজেনের বদলে যদি একটা আর আসে, তাহলে সেখানে কি তৈরি হয়? সেখানে একটা অ্যাস্টার তৈরি হয়। ওকে, এবং আরেকটা কথা মনে রাখি, একটু টিক মার্ক করে দেই। এই অ্যাসিড অ্যানহাইড্রাইড একটা টিক মার্ক, অ্যাস্টার একটা টিক মার্ক, অ্যাসিড হ্যালাইড একটা টিক মার্ক, আর অ্যাসিড অ্যামাইড। এই যে 4টা টিক মার্ক করলাম না পরপর, এই 4টা হইতেছে অ্যাসিডের জাতক। এই মনে থাকবে কি বলছি ভাইয়া? এই 4টা হইতেছে অ্যাসিডের জাতক। এই যে 3 থেকে শুরু করে তোমার 6 পর্যন্ত, 3, 4, 5, 6। কোন রং দিয়ে মার্ক করব? ওরা যেহেতু নীলা রং দিছে, আমরা হচ্ছে রংটা চেঞ্জ করে কালোই নিই। এরা কারা? এরা হইতেছে অ্যাসিডের জাতক, অ্যাসিডের জাতক। ক্লিয়ার এটুকু? তাহলে অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যাস্টার, অ্যাসিড হ্যালাইড এবং অ্যাসিড অ্যামাইড। আমি এখন তোমাকে যা পড়াইতেছি, আমি কিন্তু তোমাকে কিছু মুখস্থ করতে বলতেছি না, আমি শুধু তোমাকে এর দিকে কিছুক্ষণ তাকায় থাকতে বলতেছি, চেহারাটা একটু মনে রাখতে বলতেছি। যে ঠিক আছে, তুমি যখন কোনো জায়গায় দেখা হলে বলতে পারো, হ্যাঁ ভাইয়া এটা তো এখানে পড়ছিলাম, এটা তো এখানে শিখছিলাম। তাহলে এগুলো হচ্ছে আমাদের অ্যাসিডের জাতক, অ্যাসিড অ্যানহাইড্রাইড, অ্যাস্টার, এরপর হচ্ছে অ্যাসিড হ্যালাইড এবং হচ্ছে অ্যাসিড অ্যামাইড। কিরকম না? এই যে এই নাহিয়া হাসান বলছে জাতক মানে, বলো আমার কি বেঁচে থাকা উচিত নাকি আমার কষ্টে আত্মহত্যা করা উচিত? এখন যদি কেউ জিজ্ঞেস করে জাতক মানে কি, তানজিলা কবির অ্যাসিডের জাতক মানে কি, আমার কি বেঁচে থাকা উচিত? এখন যদি কেউ জিজ্ঞেস করে জাতক মানে কি, আজকে রাতে তো আমি রাগ হয়ে ভাত খাবো না, ভাত খাবোই না। তোমরা এই ক্লাসে যদি জিজ্ঞেস করো ভাইয়া জাতক মানে কি, এটা সত্যি কথা, আমার রাগে, শোকে, দুঃখে আমার আজকে রাতে ভাত খাওয়া উচিত না।
জাতক নিয়ে প্রথম ক্লাসে যে কত কথা বলছিলাম, জাতক মানে ওটা থেকে উৎপন্ন হবে, ধর্মে মিল থাকতে হবে, মনে আছে? জৈব যৌগের যে মেইন ডেফিনেশন, যেটা দিয়ে বিসমিল্লাহ করছো, সেই বিসমিল্লাহ তো গলদ রয়ে গেছে। তোমাদের জৈব যৌগের ক্লাসে প্রথম কথাটা কি শিখাইছিলাম? একদম প্রথম কথাটা জৈব যৌগের মধ্যে প্রথম কথাটাই শিখাইছিলাম হাইড্রোকার্বন এবং তার জাতককে জৈব যৌগ বলে। তারপরে জাতক নিয়ে কত কিস্সা কাহিনী বলছিলাম, কত কিস্সা কাহিনী, যে CCl4 ওর জাতক, এর জাতক না, ওর জাতক না, কত কথা বলছিলাম। না আসলে আমার আজকে রাতে ভাত খাবো না, ভাগ্যেশ ভাত খেয়ে ক্লাসে দাঁড়াইছি, নাহলে সত্যি ভাত খাইতাম না। কেউ যদি এখন এই ক্লাসে জিজ্ঞেস করো ভাই জাতক মানে কি, তাহলে এরা হচ্ছে অ্যাসিডের জাতক মানে কি, এরা আসলে অ্যাসিড থেকে উৎপন্ন হয়, কার্বক্সিলিক অ্যাসিড থেকে উৎপন্ন হয়, এবং ধর্ম কার্বক্সিলিক অ্যাসিডের কিছু মিলটিল আছে আর কি। ওকে, যেমন একটু মিলটিল যে আছে সেটা তোমাদের ক্ষেত্র অংটা নিব না, মিলটিল যে আছে তোমাদেরকে একটু বুঝাই দিই। আর CO, এখানে হচ্ছে OH, এই হচ্ছে আমাদের অ্যাসিড, তাই না? এটা হচ্ছে আমাদের অ্যাসিড, অ্যাসিডের এখানে আমরা একটা OH দিলাম। ওকে, কোনো কারণে যদি এটা হয় যে আর CO, এখানে হতেছে O, এই OH এর বদলে, OH এর বদলে যদি কখনো এমন আসে যে ধরো X আসলো, OH এর বদলে X আসলো, তাহলে সেটা কি হয়েছে জানো? সেটা হয়ে যায় হতেছে অ্যাসিড হ্যালাইড। OH এর বদলে যদি X আসে, X মানে হ্যালোজেন আসে, কেমনে আসে কিভাবে আসে এটা আমাদের দরকার নাই, এটা কই থেকে আসে এটা আমাদের এখন বোঝার বিষয় না, এটা বুঝবো আমরা এই অর্গানিক কেমিস্ট্রি শেষের দিকে, ইভেন এই কোয়ার্টারেও আমরা বুঝবো না, আমরা নেক্সট কোয়ার্টারে বুঝবো যে হ্যালোজেন কইতে আসলো, কেমনে আসলো, বুঝতে পারছো? তো যদি কোনো কারণে OH এর বদলে X আসে, সেটা আমাদের তৈরি হয় অ্যাসিড হ্যালাইড। এই যে এইটা, এই যে অ্যাসিড হ্যালাইড COX, বুঝতে পারছো? এখানে আর তো আমি দেখাই দিলাম। যদি এরকম আসে যে আর সি, এখানে হচ্ছে ও, ধরো এখানে আসলে হইতেছে অ্যামিন মূলক NH2। এই যে অ্যামিন মূলক যে আসলো, যখনই অ্যামিন মূলক আসে তখন সেটা আসলে কি হয়ে যায়? সেটা হইতেছে অ্যামাইড হয়ে যায়, অ্যামাইড, AMIDE। তাহলে হাইড্রোক্সিলের বদলে যদি হইতেছে এক্স আসে, এটা অ্যাসিড হ্যালাইড, হাইড্রোক্সিলের বদলে যদি NH2 আসে, সেটা হইতেছে আমাদের অ্যামাইড। ওকে, ভালো কথা। যদি হাইড্রোক্সিলের বদলে OR আসে, OR অ্যালকোক্সিমূলক আসে, তখন সেখানে তৈরি হয় কি? সেখানে তৈরি হয় অ্যাস্টার। এটাকে আবার অনেকে খুব মানে একটু ঢং করে উচ্চারণ করতে গিয়ে পরে হচ্ছে স্টার, এটা কিন্তু স্টার না, এটা হচ্ছে অ্যাস্টার। মানে তোমাদের মধ্যে একটা ঢং করে উচ্চারণ করার প্রবণতা আছে জেনজিদের মধ্যে, যদি আমিও জেনজি, ঢং করে উচ্চারণ করা হইতেছে এইটা, যে 10 টাকা, 20 টাকা, বৃষ্টি হচ্ছে, অনেক কষ্ট পাচ্ছি, এই যেটা ঢং করে উচ্চারণ করে না অনেকে, তো যে ঢং করে এখানে উচ্চারণ করা যাবে না, এটা হচ্ছে অ্যাস্টার, অ্যাস্টারকে তোমার অ্যাস্টারই বলতে হবে, এটাকে স্টার বলা যাবে না, অ্যাস্টার। ঠিক আছে, এগুলো তুলবা? ফাতেমা নিশাত কি বলে দেখো ভাই, আমি যেটা লিখে দিচ্ছি সেটা তুমি তাও তুলবা না? অবশ্যই তুলবা। এরপরে হইতেছে যদি কখনো এমন হয় আর সি, এখানে হইতেছে ও, এখানে ও, সি, এখানে হইতেছে ও, এখানে হইতেছে আর, এটা তৈরি হয় হইতেছে অ্যানহাইড্রাইড। এই সবগুলো হইতেছে অ্যাসিডের জাতক। লিখে নাও।
এখন তোমাদেরকে এগুলো এখন কেন দেখাচ্ছি, এগুলো কি কোনো কাজে লাগবে না? এগুলো কোনো কাজে লাগবে না এখন এই মুহূর্তে, আমাদের এই কোয়ার্টারে কোনো কাজে লাগবে না। তাহলে ভাই কেন দেখাইলেন? এই যে তুমি একটু চিন্তা করছো, তুমি আসলে এটা অ্যাসিড হ্যালাইডে ওএইচ এর বদলে এক্স আসলে অ্যাসিড হ্যালাইড হয়, এই যে একটু মাথায় ধরছে না? ধরছে তো। বা এখানে CONH2 হলে যে অ্যামাইড হয়, এই জিনিসটা তো একটু হলেও পরিচিত হয়েছে, হয়েছে না? তারপর হচ্ছে এই ওএইচ এর বদলে OR হইলে সেটা যে অ্যাস্টার হয়, এটাও কিন্তু একটু পরিচিত হইলো। যেন তোমাদের মধ্যে জিনিসটা পরিচিত হয়, সেগুলো আমি এই জন্য এই জিনিসটা সময় নিয়ে দেখাচ্ছি। সো এইগুলো হচ্ছে আমাদের অ্যাসিডের জাতক। ওকে, তারপর হচ্ছে সায়ানাইড, অ্যালডিহাইড, তারপর হচ্ছে কিটোন, অ্যালকোহল, অ্যামিন। এবার তোমাদেরকে বলে দিই যে এতগুলো আসলে মনে রাখা লাগবে না, তোমার মনে রাখা লাগবে হতেছে কয়েকটা, যেগুলোতে টিকমার্ক করবো সেগুলো মনে রেখো সিরিয়াল সহ। কার্বক্সিলিক অ্যাসিড মনে রাখা লাগবে, এই যে এটা মনে রাখা লাগবে, কার্বক্সিলিক অ্যাসিড। এরপরে মনে রাখা লাগবে হতেছে অ্যাস্টার, মনে রাখা লাগবে অ্যামাইড, সায়ানাইড, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল এবং হচ্ছে অ্যামিন, এই কয়েকটা। তাহলে এই কয়েকটা মনে রাখলেই তো কাহিনী শেষ। এই কয়েকটা মনে রাখা কি খুব কষ্টের কিছু হবে? কার্বক্সিলিক অ্যাসিডের পরে অ্যাস্টার, তারপরে অ্যাসিডামাইড, সায়ানাইড, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, অ্যামিন, এই কয়েকটা মনে রাখা যাবে তো। আর CO এটা কি? টাইফা, এটা কিটোন। জাস্ট এই কয়েকটা মনে রাখা লাগবে। এখন এটা আবার বললো না যে ভাই কেমিস্ট্রিতে খালি মনে রাখা লাগে। তুমি ত্রিকোণমিতি করতে গেলে হাজার হাজার সূত্র মুখস্থ করছো না? করছো তো। তুমি যখন ইন্টিগ্রেশন করছো, তুমি যখন ডিফারেন্সিয়েশন করছো, হাজার হাজার সূত্র মুখস্থ করছো। তো এখানে ওরকম একটা সূত্র মুখস্থ করতে হবে, দ্যাটস ইট, আর কিছু না। ঠিক আছে। একজন বললো যে বাকি থাকলো কি, রিদওয়ান তানভীর, এরকম অপবাদ দিলা, আল্লাহ হবে না। 1 2 3 মোট কয়টা? 16টা। 1 2 3 4 5 6 7 8, অর্ধেক বাদ দিয়ে দিস, ওরা বলে আর বাদ থাকলো কি। বাঙালিরা যত দিবা বাঙালি তত চাইবে, সমস্যা হচ্ছে এখানে, বুঝতেছো? 8টা কমাই দিছে, এখন বলে আর কি বাদ দিলেন, সবই তো দিলেন। এবার লিখানো হইতেছে খাতার উপরে অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক হইতেছে সংক্ষেপে আমরা সিম্বলাইজ করি কি দিয়ে? সিম্বলাইজ করি হইতেছে এইটা, আর, তাই না? অ্যালকাইল মূলকের সিম্বল। হ্যাঁ শান্তারানী, কার্বনের ডিগ্রিগুলো আমরা পরবর্তী ক্লাসে পড়বো। মানে অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায়, তখন সেখানে যে একযোজী মূলক তৈরি হয়, অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে যে একযোজী মূলক তৈরি হয়, সেই একযোজী মূলককে বলা হয় অ্যালকাইল মূলক। যেমন মিথেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে থাকে হতেছে মিথাইল মূলক, CH3। এটার নাম কি? এটার নাম হচ্ছে মিথাইল। মনে থাকবে তো, মিথাইল মূলক। ইথেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে যেটা থাকে, এটা থাকে CH3, CH2। এই মূলকের নাম কি? এই মূলকের নাম হচ্ছে ইথাইল মূলক, তাই না? ইথাইল গ্রুপ, মিথাইল গ্রুপ, এগুলো তোমরা জানো না? বাকিটা কি? এখানে যেটা তৈরি হবে সেটা হচ্ছে CH3, CH2, CH2, এই গ্রুপের নাম হচ্ছে প্রোপাইল, প্রোপাইল। আর দেখাচ্ছি না, এটা তোমরা জানো বিউটাইল, এটা তোমরা জানো হচ্ছে পেন্টাইল। তানজিলা কবির জিজ্ঞেস করছে, ভাইয়া আমার এসএসসি তে জিপিএ 4, আমি যদি এইচএসসি তে জিপিএ 5 পাই, তাহলে আমি কি মেডিকেল অ্যাডমিশন দিতে পারবা কিনা? মেডিকেল অ্যাডমিশন দিতে পারবা, পারবা, তবে কিন্তু আছে। কিন্তু তোমার হচ্ছে জিপিএ 4.00, তাহলে 4 মানে তোমাদের মেডিকেলের নাম্বার হিসাব হয় হইতেছে এইচএসসির যে জিপিএ
এইচএসসি জিপিএ রে গুণ করে হচ্ছে 12 দিয়ে, এইচএসসি গুণন 12, তাহলে কেউ যদি জিপিএ 5 পায় ধরো, তাহলে তার হয় 5 12 60, মানে 5-এর মধ্যে 5-এ যদি পায় এ প্লাস। আর এসএসসি জিপিএ রে গুণ করে হচ্ছে 8 দিয়ে, তাহলে 5-8 40, এই হচ্ছে মোট 100 মেডিকেলের নাম্বার ডিস্ট্রিবিউশন। এখন তুমি যদি জিপিএ 4 পাও, এখানে যদি 4 পাও, তাহলে তোমার 4-8 32, মানে তোমার 8 মার্কস কম আছে। তাহলে 8 মার্কস যদি কম থাকে, সেটা দিয়ে কভার করা নিয়ারলি ইম্পসিবল। থিওরিটিক্যালি পসিবল, কিন্তু নিয়ারলি প্র্যাকটিক্যালি এটা সম্ভব না, সত্যি কথা। এখানে আমি রেকর্ড হচ্ছে অনলাইনে বলতেছি, সেগুলোর জন্য একটু সুশীল সাইজে বলতে পারি, হ্যাঁ ভাইয়া চেষ্টা করলেই হবে, চেষ্টা করলে সবই সম্ভব, সবই সম্ভব, কিন্তু এই 8 মার্কস কভার করা আসলে সম্ভব না। এটা কি অপশনাল সাবজেক্ট ছাড়া না, অপশনাল সাবজেক্ট সহ, মানে গোল্ডেন এ প্লাস আর এ প্লাস এখানে একই। তো বুঝতে পারো যে যেখানে ভাই মিজানুর রহমান একটা ভালো কথা বলছে, 92 নিয়ে পরীক্ষা দিবা তুমি, আর কেউ 100 নিয়ে পরীক্ষা দিবে। সো যদি পরীক্ষা দিতে বসার আগেই তোমার যদি আসলে 8 নাম্বার নাই হয়ে যায়, সে 8 নাম্বার কভার করা তো ভাই বুঝতে পারছো খুবই কঠিন না। বাকিরা তো বসে নেয়, বাকিরাও তো পড়াশোনা করতেছে। আমি বলবো এসএসসি তে কারো যদি হচ্ছে 4.5 এর কম থাকে, তার অন্তত মেডিকেলের দিকে যাওয়া উচিত না। 4.5 থাকলে কত থাকে দেখো, ধরো তোমার এসএসসি 4.5 আছে, তাকে তুমি 8 দিয়ে গুণ করো, তাহলে এখানে থাকে হচ্ছে 4-8 32 আর 4 36 থাকে, 4 কম থাকে। সো 4.5 বা তার উপরে হলে মেডিকেলের দিকে আগাতে পারো, এর কম হলে মেডিকেলের দিকে আগানো আমার মনে হয় এটা বুদ্ধিমানের কাজ না। এটা আমার আমার একান্ত ব্যক্তিগত, তোমার হচ্ছে কি বলে, একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। এই বুঝতে পারছো ভাইয়া, তোমাকে ডিমোটিভেট করা আমার উদ্দেশ্য না, আমি তোমাকে বাস্তবতাটা বুঝাইলাম। বিলো 4.5 মেডিকেলের দিকে না যাওয়াই ভালো। কেন বলছি বুঝতে পারছো তো? এর নিচে গেলে দেখো, তুমি এই সেম এফোর্টটা যদি দেখা গেছে, মানে সেম এফোর্টটা যদি অন্য সেক্টরে যাও, তাহলে তুমি হয়তো আরো ভালো করবা। শুধু শুধু যেখানে তুমি অলরেডি পিছায় আছো, সেইখানে তুমি যদি হচ্ছে এফোর্ট দাও, এখানে খুব একটা কাজ হবে না। আচ্ছা, এইগুলো তো বুঝতেই পারছো। তাহলে আমরা দেখলাম অ্যালকাইল গ্রুপ হইতেছে যে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে যে একযোজি মূলক তৈরি হয়, তাকে অ্যালকাইল গ্রুপ বলে। একজন জিজ্ঞেস করছিল যে একযোজি কেন, মানে একযোজি কেন হয়, তোমরা কি বুঝো একযোজি কেন হয়? কেউ কি বুঝো যে একযোজি কাকে বলে, বা একযোজি কেন বলি আমি? একযোজি মানে হতেছে যার যোজনী একটা হাত ফাঁকা থাকে। এই যে মিথেনের কিন্তু যোজনী শূন্য, মিথেনের যোজনী শূন্য। কেন মিথেনের যোজনী শূন্য? কারণ মিথেনের 4টা হাতে কোনো হাত ফাঁকা নাই। কিন্তু এইখানে কি হয়েছে, মিথেনের একটা হাত ফাঁকা হয়ে গেছে না, সো একটা হাত ফাঁকা, এই জন্য আমরা বলি একযোজি, মানে অ্যালকাইল মূলকের যোজনী এক। ক্লিয়ার? আর এটাও তোমাদের সাথে একটু শেয়ার করি, সেটা হতেছে দুইটা কথা। একটা হচ্ছে পেশা, আরেকটা হচ্ছে প্যাশন। পেশা হিসেবে মেডিকেল ভালো না, মানে অ্যাজ এ পেশা, অ্যাজ এ প্রফেশন, রুটি রুজির ইনকাম সোর্স হিসেবে মেডিকেল ভালো না। প্যাশন হিসেবে থাকলে এখানে আমার কিছু বলার নাই, প্যাশন তো প্যাশন। এখন আমি যে একটা কথা বলে ফেললাম যে পেশা হিসেবে মেডিকেল ভালো না, এটা আমার কথা না। তোমরা তো জানো যে আমার বয়সী অনেক বন্ধু বান্ধব মেডিকেলে পড়ছে, পড়ে, অনেক বন্ধু বান্ধব আছে আমার বয়সী। আর তোমাদের সামনে একটা কথা বলে ফেললাম মেডিকেল ভালো না, অবশ্যই আমাকে যুক্তিতর্ক দিয়ে বলতে হবে। এবার তোমাদেরকে একটু যুক্তিতর্ক দিয়ে বুঝাই। পেশা হিসেবে মেডিকেল কেন ভালো না, বাংলাদেশে ভালো না আর কি, বাংলাদেশে।
তুমি এই সেম এফোর্ট দিয়ে অন্য জায়গায় আরো ভালো করতে পারবা। প্রথম কথা, কেউ কমেন্ট করবা না, আগে আমার কথাটা শেষ করতে দাও। কমেন্ট করবা না কেউ। আর এইটুকু নোট করারও কিছু নেই, এগুলো তোমাদের জানা দরকার। তোমরা না জেনে তারপরে ছুটো, এবং পরে দেখা যায় আফসোস হয়। পরে মনে হয় যে আমি অন্তত, তুমি মেডিকেলের দিকে যাও বাট জেনে যাও তুমি কি পেতে যাচ্ছ, কোথায় যাচ্ছ, সেখানে কি কি ওয়েট করছে, জেনে যাওয়া ভালো না? আমি হ্যাঁ বিপদের দিকে যাচ্ছি, তো আমি জেনে যাই যেখানে বিপদ আছে, অন্তত অ্যালার্ট থাকতে পারবো। মেডিকেল যে ভর্তি পরীক্ষাটা হয়, সেই পরীক্ষাটা আমার কাছে কিছুটা গ্যাম্বল লাগে। কারণ কি, কোনো এমসিকিউ, কোনো সিকিউ নাই, সবই এমসিকিউ। এখন ওই পরীক্ষা, কোনো একটা পরীক্ষা কে ভালো দিবে কে খারাপ দিবে, এটা ভাই বোঝাটা কঠিন। আর পুরোপুরি পিওর এমসিকিউ দিয়ে মেধা যাচাই হয় না, এটা আমার বিশ্বাস। সো তুমি ধরো অনেক ভালো প্রিপারেশন নিয়ে গেলেও তুমি যে আসলে ভালো করতে পারবা, এটা আমার কাছে একটু রিস্কি লাগে। মেডিকেল ডিউতে রিটেন আছে, বুয়েটে রিটেন আছে। সো আমার কাছে মনে হয় রিটেন এক্সামটা একটা স্টুডেন্টকে, যে আসলেই পরিশ্রম করছে, আসলেই যে মেধাবী, তাকে ভালো মতো বাছাই করতে পারে। এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত। পরীক্ষাটা গেল, তারপরে আসি হইতেছে পরীক্ষা দিয়ে তুমি মেডিকেলে চান্স পেলা ধরো। এখন মেডিকেলের সিট হইতেছে 51,000। এখন মেডিকেল মানেই তো ঢাকা মেডিকেল না, মানে মেডিকেল মানেই তো ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী সলিমুল্লাহ না। আনাচে কানাচে ভাই অনেক মেডিকেল আছে, তুমি যেগুলোর নামও হয়তো জানো না। জানো না, কিন্তু অনেক মেডিকেলের নাম তুমি জানো না। 51,000, 5,100 সিট, আর বিডিএস মিলে আরো 600 সিট, তাহলে এমবিবিএস বিডিএস মিলে মোটামুটি 5,700 সিট। ওই 51,000, আমি 51,000 হবে না, 5100। এখন ধরো তুমি একেবারে অজপাড়াগার কোন একটা মেডিকেলে পড়লা, ঠিক আছে? তোমরা জানো বিএসসি যারা ইঞ্জিনিয়ারিং পড়বে ওদের হচ্ছে 4 বছর, কিন্তু এমবিবিএস এমবিবিএস কিন্তু 4 বছর না, এমবিবিএস হচ্ছে 5 বছর। জানো এটা? এমবিবিএস 5 ইয়ার্স এর একটা কোর্স, এবং এই 5 বছর হইতেছে বেস্ট কেস সিনারিও। তুমি যদি প্রতিটা হচ্ছে পরীক্ষায় ঠিকমতো পাশ করো তাহলে 5 বছর, কিন্তু অনেকেই আছে যে এই 5 বছরে শেষ করতে পারে না, আরো বেশি সময় লাগে। এখন তুমি যে সময়টাতে এমবিবিএস পড়বা, সেই সময়টাতে তোমাকে, আমার এমবিবিএস সম্পর্কে খুব ভালো ধারণা আছে, ফার্স্ট ইয়ারে পড়তে হয় অ্যানাটমি, ফিজিওলজি আর হচ্ছে বায়োকেমিস্ট্রি। সো ওদের পরীক্ষার সিস্টেম হতেছে, ওদের প্রথমে হয় হতেছে আইটেম, আইটেম হয় ভাইবা পরীক্ষা, এবং এই আইটেমটা ওরা খুবই সিরিয়াসলি দেয়, খুবই সিরিয়াসলি দেয়। আইটেম মানে স্যার পড়া দেয়, পড়া ধরে। এই আইটেমের পরে হয় হইতেছে কার্ড। এখন তুমি আইটেম ক্লিয়ার না করলে, আইটেম তোমার যদি ক্লিয়ার না হয়, তুমি কার্ডে বসতে পারবা না। কার্ডের পরে হয় টার্ম পরীক্ষা, তুমি যদি কার্ড ক্লিয়ার করো তাহলে তুমি টার্মে বসতে পারবা। আর টার্মের পরে হয় প্রফেশনাল পরীক্ষা বা প্রফ পরীক্ষা। সো 5টা বছরে মোট 5টা প্রফ হয়। এখন এই 5টা প্রফের তুমি যদি 5টা প্রফি ঠিকঠাক মতো পাশ করো, তাইলে তোমার লাগবে হইতেছে 5 বছর। কিন্তু যদি শেষ প্রফে গিয়ে ফেল করে বসো, এবং ফেল করাটা খুব অস্বাভাবিক কিছু না, মোটামুটি হইতেছে স্বাভাবিক এটা। সো এই 5 বছরের জায়গায় তোমার 5.5 বছর বা 6 বছর লেগে যায়। সো আমি যদি মোটামুটি, এক্সট্রা অর্ডিনারি না, মোটামুটি স্টুডেন্টের জন্য 6 বছর লেগে যায় এমবিবিএস শেষ করতে, 6 বছর। এবং ওরা এই বছরগুলোতে এত পরিমাণ মেন্টাল স্ট্রেসে থাকে, এত পরিমাণ মেন্টাল স্ট্রেসে থাকে, এটা বলার মতো না। সারাদিন পড়তে হয়, সারাদিন দেখবে ওরা পড়াশোনা করে, প্রফের আগে এদের না খাওয়া শেষ হয়ে যায়, এদের ঘুম নাই হয়ে যায়। ঠিক আছে, পড়ছে পড়ছে ভালো কথা। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আচ্ছা ঠিক আছে, 6 ইয়ার্স গেল, এমবিবিএস কমপ্লিট হলো। তোমরা যারা একেবারে গ্রামের স্টুডেন্ট আছো, একেবারে গ্রামে যারা, তারা মনে করতে পারো যে এমবিবিএস তো অনেক বড় ডিগ্রি। এমবিবিএস হয়তো ওইখানে বড় ডিগ্রি, কিন্তু ডাক্তার কমিউনিটিতে এমবিবিএস একটা প্রাইমারি লেভেলের ডিগ্রি। জানো তোমরা এটা? মানে ধরো তুমি হচ্ছে একটা ডাক্তার কমিউনিটি বিলং করো, তুমি যখন মেডিকেলে পড়বা তখন তোমার একটা বন্ধু বান্ধব সার্কেল থাকবে না? সেই বন্ধু বান্ধব সার্কেলে হইতেছে এমবিবিএস অনেকটা প্রাইমারি স্কুল পাস করার মতো, এরকমই কিন্তু। সো এমবিবিএস ডিগ্রি দিয়ে আসলে তোমার কিছু হবে না, এবং এমবিবিএস ডিগ্রি পাইলেই তুমি যে রোগী দেখার লাইসেন্স পাবা সেটা কিন্তু হবে না। তোমাকে এমবিবিএস এর পরে 1 বছর ইন্টার্নশিপ করতে হয়। ওই যে ওদেরকে ইন্টার্ন ডাক্তার বলে, এটা কিন্তু 1 বছর করতে হয়। তাহলে 6 বছর এমবিবিএস, 1 বছর হচ্ছে ইন্টার্ন ডাক্তার। ওই ইন্টার্ন ডাক্তার করার পরে 1 বছর, এই 1 বছর ইন্টার্ন ডাক্তার করার পরে তুমি একটা সার্টিফিকেট পাবা, সেটা হচ্ছে যে BMDC নাম্বার, বাংলাদেশ মেডিকেল ডিরেক্টরেট
সার্টিফিকেট না কি জানি বলে, আমি ভুলে গেছি। সো বিএমডিসি নাম্বার পাবা। বিএমডিসি নাম্বার পাবা মানে হইতেছে তুমি এখন রোগী দেখার জন্য লাইসেন্স প্রাপ্ত। এর আগ পর্যন্ত কিন্তু তুমি আলাদা করে রোগী দেখতে পারবা না। ইন্টার্ন ডাক্তার মানে তুমি বড় একজন ডাক্তারের অধীনে থেকে কাজ শিখবা, আবার ট্রিটমেন্টও দিবা। এবং ইন্টার্ন করার সময় একেবারে অমানসিক খাটায় ডাক্তাররা, অমানসিক খাটায়। আর ইন্টার্ন ডাক্তারের সময় বেতন কত জানো? বেতন হইতেছে 15,000 টাকা, জাস্ট 15,000 টাকা প্রতি মাসে পাবা। বুঝতে পারছো? সো এই যে তুমি এমবিবিএস শেষ করলা, তারপরে 1 বছর 15,000 টাকা করে বেতন পাচ্ছ। এবার বিএমডিসি নাম্বার পাইলা, ভাই এই বিএমডিসি নাম্বার পাইলেই তোমাকে ওই চেম্বার করবা, হ্যান করবা, এগুলো তখনও হয় না। এরপরে কেউ তোমার হচ্ছে 2 দিকে যায়, কেউ ধরো বিসিএস এর দিকে যায়, কেউ হইতেছে এফসিপিএস এর দিকে যায়। এফসিপিএস, এবার যারা এফসিপিএস এর দিকে যায় পার্ট 1 পার্ট 2 আছে। সো এফসিপিএস এর দিকে পার্ট 1 পার্ট 2 যখন তুমি এফসিপিএস করবা তখনও তুমি হইতেছে ওই, ওদেরকে আবার ইন্টার্ন ডাক্তার বলে না, ওদেরকে বলে হইতেছে ট্রেনি ডাক্তার। ইন্টার্ন হইতেছে এরা, আর এরা হইতেছে ট্রেনি। নরমালি ট্রেনি ডাক্তারের আন্ডারে ইন্টার্ন ডাক্তার থাকে। এবং যে কোনো সরকারি মেডিকেলের স্বাস্থ্যসেবা আসলে ধরে রাখে এরা, ট্রেনি ডাক্তার অথবা ইন্টার্ন ডাক্তার। বড় বড় ডাক্তারগুলো কি করে জানো? সকালে আসে, দুপুরের আগে চলে যায়, চলে গিয়ে নিজের চেম্বার দেখে। আর হসপিটালে যত রোগী আসে, এমার্জেন্সি রোগী বলো, সবই হইতেছে হয় ট্রেনি ডাক্তাররা ট্রিট করে, না হয় ইন্টার্ন দিয়ে ট্রিট করে। বড় ডাক্তাররা 1-2বার রাউন্ড দিয়ে চলে যায়। তুমি দেখো সরকারি মেডিকেলে গিয়ে এটাই হয়, বড় ডাক্তারদের অনেক ভাব। সো ইন্টার্ন আর ট্রেনিং ডাক্তার দিয়ে আসলে মেডিকেলটা চলে। এদের অনেকে হইতেছে যে দেখবা যে অনেক সাক্ষাৎকার আছে ফিশার মাপার ডাক্তার, মানে ওরা প্রেশার মাপে, তাই এসে রোগীরা একটু চেক আউট করে, রোগীরা দেখে, রাউন্ড দেয়। ওদের রোস্টার ডিউটি থাকে, নাইট থাকে, ইভিনিং থাকে, শিফটে শিফটে হইতেছে ওরা হচ্ছে রোগী দেখে। সো ওরা অনেক কষ্ট করে, ইন্টার্ন ডাক্তার, ট্রেনিং ডাক্তার অনেক কষ্ট করে। সো এফসিপিএস পাস করতে কারো 5 বছর লাগে, কারো নাকি বেশিও লাগে। এখন আমি আর খুব একটা ভালো জানি না আর কি। এফসিপিএস করার সময় স্যালারি দেয় হইতেছে 30,000 টাকা। আমি শিওর না 30,000 নাকি 35,000, বাট হয় 30 না হয় 35। 30 হওয়ার সম্ভাবনাটা বেশি। তাহলে তুমি চিন্তা করো তোমার লাইফের কয় বছর চলে গেছে? 6 বছর এমবিবিএস, 1 বছর ইন্টার্ন, কত হইলো? গেল হইতেছে কয় বছর, 7 বছর। এরপরে সরকার কিছুদিন আগে একটা নিয়ম করছে যে এফসিপিএস এ যারা চান্স পাবে, এতদিন পর্যন্ত সবাই 30,000 টাকা করে পাইতো। কিন্তু এখন সরকার নিয়ম করে দিয়েছে, কিছুদিন আগে তোমরা দেখতে পারো অনেক আন্দোলন হয়েছে, যে সবাইকে তারা বেতন দিবে না, বেতন দিবে প্রথম 2,000 জনকে বা প্রথম 1,000 জনকে। এরকম একটা অ্যানাউন্সমেন্ট সরকারের পক্ষ থেকে আসছিল। তোমাদের ডাক্তার ভাই আপু যদি কেউ থাকে তাহলে তোমাদের জানা কথা। এতদিন ধরে কি হইতো, যারা এফসিপিএস এ চান্স পাইছে সবাই হইতেছে ওই সরকারি ভাতাটা পাইতো। কিন্তু এখন সরকার নিয়ম করে দিচ্ছে যে সবাই পাবে না, প্রথম 2,000 বা প্রথম 1,000 জন পাবে। মানে বাকিরা কিন্তু এফসিপিএস করতেছে একেবারে ফাও ফাও, কোনো টাকা পয়সা পাইতেছে না সরকারের থেকে। আবার এই 30,000 যে দেয়, এর একবারে দেয় না, 6 মাস পর পর 30,000 দেয়, তাও পুরোপুরি দেয় না, কিছু টাকা হাতে রেখে দেয়। তো তুমি 6 মাস কি দিয়ে চলবা? 6 মাস পরে না হয় একসাথে কিছু টাকা পাইতেছো, বাট 6 মাস কেমনে কেমনে চলবা? এফসিপিএস পার্ট 1 পার্ট 2 শেষ করলা, এরপরে গিয়ে তুমি হইতেছে এফসিপিএস করার সময় কিছু চেম্বার টেম্বার করার মানে অফার টফার আসে, বাট সেটা আসলে এই বয়সে সে 30,000 টাকায় আসলে হয় না, সত্যি কথা ভাই। তুমি যদি মেয়ে মানুষ হও, তোমার যদি হাজবেন্ড থাকে, এই বয়সে বিয়ে হয়ে যাবে অনেকের, অথবা তোমার যদি বাবা থাকে যে আসলে হতেছে ইনকাম করে, তুমি সেকেন্ডারি আর্নিং সোর্স, তোমার জন্য ঠিক আছে। যদি কোনো ছেলে থাকে যার ফ্যামিলিতে টাকা দেওয়া লাগে না, যার ফ্যামিলি অনেক সলভেন্ট, তার জন্য ঠিক আছে। কিন্তু তুমি যদি প্রাইমারি আর্নিং সোর্স হও, তাইলে ভাই তোমার জন্য এখানে অনেক ঝামেলা পোহাবা। আর যারা বিসিএস দেয়, ভালো কথা, এবারে সেই বিসিএস এর কথা। বিসিএস তুমি যদি দাও, তাহলে বিসিএস এর 2 রকম ক্যাডার আছে। একটা হইতেছে জেনারেল ক্যাডার। জেনারেল ক্যাডার মানে ধরো পুলিশ ক্যাডার, অ্যাডমিন ক্যাডার, ফরেন ক্যাডার, ট্যাক্স ক্যাডার, কাস্টমস ক্যাডার, মানে যেগুলোকে আমরা বিসিএস ক্যাডার বলে থাকি আর কি, ওই একটা। আরেকটা হচ্ছে টেকনিক্যাল ক্যাডার। সো ধরো তুমি হেলথ ক্যাডারে জয়েন করলে, তুমি যখনই হেলথ ক্যাডারে জয়েন করবা, তখন তোমার হচ্ছে যে সহকারী মেডিকেল অফিসার, এইটা সহকারী সার্জন, এই পদবি নিয়ে তুমি জয়েন করলা। তোমাকে প্রথম 2 বছর থাকতে হবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ খুবই খারাপ, মানে এক্সট্রিম লেভেলের খারাপ। তুমি দেখবা যে তোমার সাথে, তুমি কিন্তু ভাই অনেকের থেকে মেধাবী, তোমার সাথে অন্য যে বন্ধুটা ধরো পুলিশ ক্যাডার হবে,
সে তার পদবি হবে এএসপি, মানে সহকারী পুলিশ সুপার। নামে ভারে কিন্তু বিশাল অবস্থা। সে একজন সাথে সাথে ড্রাইভার পাবে, সে একজন বডিগার্ড পাবে, সে একজন অর্ডারলি পাবে, তার সাথে সবসময় গাড়ি থাকবে। মানে সে যেখানে মুভ করবে তার সাথে গাড়ি থাকবে, তার সাথে বডিগার্ড থাকবে, রেশন পাচ্ছে সে, মানে অন্যরকম অবস্থা। তোমার যে বন্ধুটা ধরো অ্যাডমিন ক্যাডার হবে, সে নির্বাহী ম্যাজিস্ট্রেট হবে। কিন্তু তুমি হচ্ছে হসপিটালে ডাক্তার দেখতেছো, হসপিটালে কিছু আনসার থাকে, আর বাংলাদেশের রোগীরা কিন্তু কথা শুনে না। তোমাকেই ওষুধ লিখতে হবে, তোমাকেই রোগীর লাইন ঠিক করতে হবে, এ আসবে ও আসবে, এরপরে পান থেকে চুন খসলে তো দেখো যে রোগীর হচ্ছে আত্মীয়রা মারতে আসে, এরকম অনেক ঘটনা ঘটে। আমার পরিচিত এক বন্ধু চিটাগং মেডিকেল থেকে পড়ছে, ও হচ্ছে মুগদা মেডিকেলের ডাক্তার, ওর সাথেই হইতেছে তোমার হইতেছে কি বলে হচ্ছে এই ঘটনা ঘটছে। তো এরকম তো হইতেই থাকে। তারপরে তুমি দেখবা যে তোমার আসলে ওই থাকার জায়গাটাও খুব পরিপাটি না, তোমার অফিস রুমটাও খুব একটা পরিপাটি না, এরকম অনেক ব্যাপার তুমি দেখতে পাবা আর কি, বুঝতে পারছো? তো এই জন্য বলি, তোমার যদি প্যাশন থাকে দ্যাটস আলাদা, ওটা নিয়ে কোনো কথা নেই। তোমার যদি পেশা হিসেবে চিন্তা করো, মেডিকেলটা এতটা কনভেনিয়েন্ট না বাংলাদেশের জন্য। এখন তুমি বলবা যে ভাই অন্তর ভাইয়া, তৌহিদ শাওন ভাইয়া, ভাই অন্তর ভাইয়া তৌহিদ শাওন ভাইয়া তো পড়ায় অনেক টাকা পয়সা ইনকাম করে, সবাই তো অন্তর ভাইয়া না। বুঝো না আমার কথা? অনেকে জিজ্ঞেস করতেছে তাহলে অন্তর ভাইয়া, অন্তর বলো, তৌহিদ শাওন বলো, প্রাপ্য বলো, ইউসা বলো, এরা এক্সট্রিমলি জিনিয়াস ছেলে পেলে, এরা পড়ায় অনেক টাকা ইনকাম করে। এদের ওই বেতনের দিকে এই এফসিপিএস এ 30,000 টাকা ওদের দিলেও নাই, দিলেও হয় না দিলেও হয়, ওরা এই টাকার জন্য বসে থাকে না, বুঝতে পারছো? ওরা এই টাকা নিয়ে চিন্তা করে না, ওদের এমনি অনেক ইনকাম টিনকাম আছে। আর এবার বলি প্যাশন। অনেকের কি বলে, অনেকের চিন্তা ভাবনা থাকে যে ভাইয়া আমি রোগীর সেবা করব, একটা মানুষ আসলে আমার কাছে আসবে, এসে হইতেছে সে আমার থেকে সেবা পাবে, এটা আমার অনেক ভালো লাগবে। এইটা না তোমাদের এখন এটা ঠিক আছে, এটা তোমাদের এখন ঠিক আছে, এটা এখন মনে হবে। বাট তুমি যখন এই যে 6 বছর ধরে এমবিবিএস পড়বা, তখন তোমাদের ওয়ার্ডে অনেক সময় ইয়া থাকে, ওয়ার্ডে যেতে হয় আর কি ওই পড়ার সময়। তখন দেখবা তোমার কাছে আসলে ওই প্যাশন ট্যাশন এত মনে হবে না, তোমার কাছে মনে হবে এটা আমার একটা জব, আমার একটা কাজ। তোমার সামনে দেখবা রোগী মারা গেছে, তোমার ডান পাশে দেখবা আরেকটা শিশু জন্ম হয়েছে, বাম পাশে দেখবা যে একজনের পা কেটে ফেলা লাগতেছে, ডান পাশে দেখবা একজনের হাত কেটে ফেলা লাগতেছে। মানে তোমার কাছে আর আসলে ওই আবেগটার কাজ করবে না, ফিল করতে পারো? মানে এখন তোমার যেরকম আবেগ কাজ করতেছে, এটা কিন্তু হচ্ছে তোমার ওই সময়ের কাজ করবে না। ওই সময় তোমার কাছে মনে হবে ভাই দিস ইজ মাই জব এন্ড আই হ্যাভ টু ডু দিস। কে মারা গেল, কে জন্ম হইল, এত আবেগ আসলে কাজ করে না, কারণ তুমি এতদিন পরিমাণ দেখো ডেইলি 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 ডেইলি, তোমার কাছে এটা নর্মাল টাস্ক মনে হবে। মানে একজন ধরো ভ্যানওয়ালা যেমন ভ্যান চালাইতে যায় আবেগ কাজ করে না, একজন ব্যাংকার যেমন ব্যাংকে যায় আবেগ কাজ করে না, তোমার কাছে মনে হবে যে আমি একজন কাজ করি ভাই, আমার এখন হতেছে কাজ করতে যেতে হবে। এটা আমি আমার বন্ধুদের কাছ থেকে শুনছি। তো এই যেটা জেনে যাও, যারা মেডিকেলে যাচ্ছে তারা জেনে যাও যে এই ঘটনা ঘটতে যাচ্ছে তোমার সাথে, বুঝতে পারছো? অনেক গল্প করে ফেলছি তাই না? তাহলে আমরা দেখলাম অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে, একটা একযোজী মূলক তৈরি হয়। সেই একযোজী মূলককে আমরা বলি হইতেছে অ্যালকাইল মূলক। এবার লিখে নাও অ্যালকিনাইল মূলক। এই সমান চিহ্নটা এখানে হবে আর কি, বুঝতেছো? নিচে নেমে গেছে। অ্যালকিন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে যেটা থাকে সেটা হচ্ছে অ্যালকিনাইল মূলক। অ্যালকিন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে, ও আচ্ছা, অনেকে বলতেছে ডাক্তাররা তো অনেক টাকা ইনকাম করে। হ্যাঁ, ডাক্তাররা অনেক টাকা ইনকাম করে, দ্যাটস ট্রু। কিন্তু ওই ডাক্তার তো সারা বাংলাদেশে প্রতি সেক্টরে 2-3 জন আছে। যেমন ধরো গাইনোকোলজির অনেক নাম করা ডাক্তার 2-3 জন আছে। তুমি ধরো হচ্ছে অর্থোপেডিক্সের অনেক বড় ডাক্তার 2-3 জন আছে। অথবা হচ্ছে কি বলে, তোমার যদি চিন্তা করি হচ্ছে নিউরোসার্জন 2-3 জন আছে। আর ওনারা তো অবসর নেয় না, ওনারা যত প্রবীণ হবে তত তাদের ডিমান্ড বাড়বে, সো ওনারা ওনাদের জায়গায় থেকেই যায়, তাই না? সো এই নামগুলো মনে রেখো, যে আমি যদি হচ্ছে ইথিন থেকে এই মূলকটা তৈরি হয় আর কি,
CH2, এখানে হচ্ছে CH। এই মূলকের নাম হইতেছে আমাদের ইথিনাইল অথবা ভিনাইল মূলক। নামটা মনে রাখো, ভিনাইল মূলক। আর হচ্ছে যদি প্রোপিন থেকে একটা হাইড্রোজেন চলে যায়, সেখানে তৈরি হয় অ্যালাইল মূলক। CH2, এখানে হচ্ছে CH, এখানে CH2। এটার নাম হচ্ছে অ্যালাইল মূলক, অ্যালাইল। আমি তোমাদেরকে হচ্ছে ভিনাইল আর অ্যালাইল এই নাম দুটো একটু মনে করার জন্য তারপরে এই জন্য এই দুটো দিচ্ছি। ওকে, এবার দেখি তোমাদের হইতেছে কি কি শিখেলাম। নাইট্রাইল মূলক কোনটি? বলো, নাইট্রাইল মূলক কোনটি? নাইট্রাইল মূলক কোনটি? কেন জানি মনে হয় নাইট্রাইল মূলক হয় NO2 হবে, NO হবে, CNO হবে, CN হবে। নাইট্রাইল মূলক হইতেছে CN। ওকে, CN। না না না, একটাও হয় নাই। প্রথমটা হইতেছে নাইট্রো, আমি লিখে দেই। প্রথমটা হচ্ছে আমাদের নাইট্রো মূলক, NITRO, নাইট্রো। এরপর এটা হচ্ছে নাইট্রোসো, নাইট্রোসো। এটা হইতেছে, এটা দরকার নেই আমাদের। CN হইতেছে নাইট্রাইল। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে CN কেন হইতেছে নাইট্রাইল হবে? পরে বলবো না, পরে বলবো না CN কেন নাইট্রাইল হয়, এটা পরে বলতেছি। কিন্তু একটু মনে রাখো যে নাইট্রাইল মূলক হইতেছে CN। এরপরে এই যোগে সংকরীকরণ কোনটা, এটা না পারলে পিটাবো। এই যোগে সংকরীকরণ কোনটা, মানে কোন সংকরায়ন ঘটে, পারা উচিত না? হ্যাঁ, ওটা সায়ানাইড, আমি জানি ওটা সায়ানাইড, ওটাই নাইট্রাইল। ভাইয়ের কথা বিশ্বাস করো, ওটা বোঝানোর বয়স এখনো তোমাদের হয়নি। এখানে কি সংকরায়ন? sp3 সংকরায়ন, ইজি পিজি, এটা আমরা পারি। গুড, একজন বলে sp। পরের প্রশ্ন, অ্যামাইডের কার্যকরী মূলক কোনটি? এই যে অ্যামাইড অনেক সময় নিয়ে দেখাইছি, তাই না? অ্যামাইডের কার্যকরী মূলক হইতেছে কোনটা? CNS, CONH, NH2? নোপ, এটা হচ্ছে CONH2। এটা হচ্ছে আমাদের অ্যামাইডের কার্যকরী মূলক, কিছুক্ষণ আগে দেখাইছি। এটা একটা সুন্দর প্রশ্ন। কোন সমগোত্রীয় শ্রেণীর সাধারণ সংকেতে n এর সর্বনিম্ন মান 1 প্রযোজ্য? এখানে অপশন চেক করতে হবে। কোন সমগোত্রীয় শ্রেণীর সাধারণ সংকেতে n এর সর্বনিম্ন মান 1 প্রযোজ্য? এটা হচ্ছে আমাদের প্রশ্ন, মানে n এর সর্বনিম্ন মান 1 প্রযোজ্য। সাধারণ সংকেতের ক্ষেত্রে অ্যালকোহলের সাধারণ সংকেত কি? CN H2n+1 OH, তাই না? মনে আছে? এটা আমাদের অ্যালকোহলের সাধারণ সংকেত। ওকে, আমি যদি অ্যালডিহাইডের সাধারণ সংকেত বলি, CN H2n+1 CHO, এটা ছিল একটা। ফ্যাটি অ্যাসিড CN H2n+1 COOH। আর অ্যামাইড হইতেছে CN
H2n প্লাস 1 CO NH2। এবার আসি যে কাহিনীটা কি হয়। কাহিনী হয় হইতেছে কোন সমগোত্রীয় শ্রেণী সাধারণ সংকেতে n এর সর্বনিম্ন মান 1 প্রযোজ্য। আচ্ছা, অ্যালকোহলের ক্ষেত্রে n এর মান 1 বসাইলে কি হয়? অ্যালকোহলের ক্ষেত্রে তুমি যদি n এর মান 1 বসাও তাহলে এখানে কি দাঁড়ায়? এখানে দাঁড়ায় হইতেছে CH3OH, তাই না? হয় কিন্তু কিন্তু অ্যালডিহাইডের ক্ষেত্রে n এর সর্বনিম্ন মান কি 1 প্রযোজ্য নাকি 0 প্রযোজ্য? তুমি এখানে 0 বসাও তাইলে কি অ্যালডিহাইড হয় না? হয় না, দেখো তো। আমি এখানে n এর মান 1 বসাইলে হয়ে যাচ্ছে। দেখো এখানে n এর মান 1 বসাইলে হয়ে যায়, সমস্যা নাই কিন্তু। n সমান 1, এখানে n এর মান 0 বসাইলে তো হয়, হয় না? হয়তো বসাও তুমি এখানে n এর মান 0 বসাও, তাও কিন্তু একটা অ্যালডিহাইড হইতেছে। এখানে n এর মান 0 বসাইলে কি আর অ্যালকোহল তৈরি হয়? হয় না। এইখানে n এর মান 0 বসাও, এটা ফ্যাটি অ্যাসিড কিন্তু হয়ে যাচ্ছে, ফর্মিক অ্যাসিড বা মিথানোইক অ্যাসিড। তুমি এখানে n এর মান 0 বসাও, হয়ে যাচ্ছে কিন্তু একটা অ্যামাইড। অর্থাৎ আমাদের এখানে সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হইতেছে অ্যালকোহল। বুঝিয়েছি ভাইয়া? হ্যাঁ, এ হচ্ছে আনসার। জৈব যৌগের নামকরণ আমরা একটা ব্রেক দিয়ে তারপরে শুরু করব। 10 মিনিটসের একটা ব্রেক নাও। দেরি করবো না কেউ, 10 মিনিট মানে 10 মিনিট। আমার ঘড়িতে বাজে হচ্ছে 10টা 17। আমরা 27 আবার শুরু করব। নামকরণটা দিয়ে শুরু করব, তো একটু সময় নাও তোমরা, একটু চা কফি খাও, হাতে মুখে পানি দাও, তারপরে আসি আমরা।
ওকে ভাইয়া, শুনতে পাচ্ছ সবাই? আমরা এখন শিখবো হচ্ছে জৈব যৌগের নামকরণ, এবং এটা খুবই ভাইটাল একটা পোর্শন। নামকরণটা থেকে প্রতি বছর প্রশ্ন আসে। তুমি সেটা একাডেমিকও পাবা, তুমি অ্যাডমিশনও পাবা, সব জায়গায় এখান থেকে প্রশ্ন তুমি পাবাই। নামকরণের 3টা পদ্ধতি আছে। একটা হচ্ছে সাধারণ পদ্ধতি, একটা হচ্ছে উদ্ভূত পদ্ধতি, একটা হচ্ছে IUPAC পদ্ধতি। সবাই তো জানো যে IUPAC, এটার ফুল ফর্ম তো জানো, তাই না? IUPAC, সাউন্ড নাই? সাউন্ড তো মনে হয় আছে, শুনতে পাচ্ছ না সবাই? এটার ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এখন আমাদের নামকরণ আসলে সাধারণ পদ্ধতি বলি বা উদ্ভূত পদ্ধতি বলি, এই দুটো আমাদের খুব একটা লাগে না। আমাদের হইতেছে এখানে লাগে হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি, মানে এটাই আমাদের বেশি লাগে। এখন এইখানে আমরা কিছু বেসিক শিখব। ওকে, তো সবাই লিখে নাও, এসো কিছু বেসিক শিখে। এসো কিছু বেসিক শিখে। নামকরণের আগে কিছু বেসিক শিখতে হবে আর কি। কিছু বেসিক শিখবো, আমরা একটা নিয়ম শিখবো, সেই নিয়মটা হচ্ছে লিখে নাও, স্কেলিটাল ফর্মুলা। SKELETAL, স্কেলিটাল ফর্মুলা। স্কেলিটাল মানে কি? স্কেলিটাল মানে হইতেছে যে কঙ্কাল, আর ফর্মুলা মানে তো ফর্মুলা। স্কেলিটাল ফর্মুলা হতেছে যে জৈব যৌগের, অনেক সময় দেখা যায় এটা জৈব যৌগকে লেখা হয় যেখানে কোনো কার্বন দেখানো হয় না, কোনো হাইড্রোজেন দেখানো হয় না, মানে কার্বন হাইড্রোজেন বাদে হচ্ছে জৈব যৌগ লেখা হয়, ওইটাকে বলা হয় স্কেলিটাল ফর্মুলা। কিরকম? এই যে আমরা হচ্ছে এই যৌগটাকে লিখি CH3, এখানে ধরো হচ্ছে CH2 CH3, এই যে একটা যৌগ লিখলাম CH3 CH2 CH3। এই যৌগটাকে এত কষ্ট করে না লিখে এই যৌগটাকে এভাবেও লেখা যায়, এই যে এভাবেও কিন্তু লেখা যায়। হইল না? এটা কি? এটা হতেছে এই যৌগে 3টা কার্বন আছে, দেখো এই যে একটা কার্বন, এই যে একটা কার্বন, এবং এই যে একটা কার্বন। তো এই যে এই 3টা কার্বন আছে, প্রতিটা কর্নার মানে হতেছে একটা কার্বন। এখন দেখো, তুমি কি তোমার জীবনে কখনো এই যৌগটা দেখছো, বা এই নিয়মটা কি দেখছো নামকরণে? দেখছো? তুমি যখন বেনজিন লিখতে এভাবে, তখন তো তুমি এই নিয়মটাই ফলো করতে না? ফলো করছো তো 19-এ যখন এইভাবে বেনজিন লিখছো, এখানে কার্বন কার্বন দেখাইছো? দেখাও নি তো, তুমি নর্মালি তো করছো। তো প্রতিটা কর্নার মানে একটা করে কার্বন। আমি যদি বলি যে এটা একটা কার্বন, দুটা কার্বন, 3টা কার্বন, যদি এমন হয়, ধরো যৌগটা পাতলা করে লিখে CH3, এখানে CH2, এখানে CH2, এখানে CH3, আমরা এই যৌগটা হচ্ছে স্কেলিটাল ফর্মুলা দেখাবো। 1 2 3 4, 4টা কার্বন আছে, 4টা কার্বন মানে হইতেছে এখানে এটা, দেখো একটা কার্বন, দুইটা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন। মারুফ আহমেদ বলছে হাইড্রোজেন কিভাবে বুঝবো? হাইড্রোজেন এটা ভাই জৈব যৌগে হাইড্রোজেন হইতেছে দুধ ভাত। যেমন ধরো অনেক সময় দেখা যায় যে হইতেছে কোন একটা বিয়ে বাড়িতে খাইতে গেলে কেউ কিন্তু দেখবে ভাত খাইতে চায় না, সবাই হইতেছে ওই তরকারি টরকারি খায়, তরকারি খাওয়ার সাথে যার যতটুকু, মেইনলি ও মাংস খাবে, ও ডিম খাবে, ও রোস্ট খাবে, ও হ্যান খাবে, ও ত্যান খাবে, বাট ওইগুলো খাইতে গেলে যতটুকু ভাত লাগে অতটুকু ভাত ওর নেয় আর কি। ওর মন চাইলে ভাত খায়, মন না চাইলে খায় না। তো হাইড্রোজেন হইতেছে ওরকম দুধ ভাত, যেখানে যতগুলো লাগে সেখানে ততগুলো আছে, হাইড্রোজেনের হিসাব কেউ করে না। যদি এরকম হয়, আমি এরকম একটা যৌগ নিচ্ছি CH3,
CH2, এখানে CH, OH, এখানে হচ্ছে CH3। এই যৌগটাকে আমরা একটু স্কেলিটাল ফর্মুলায় দেখব। চলো একটু দেখি এখানে কার্বন কয়টা, 1 2 3 4। তাহলে দেখো এই যে 2 হইলো, এক দাগ দিলাম মানে 2 হয়ে গেল, 2 3, এটা হতেছে 4। তাহলে 1 2 3 4, এখানে 1 2 3 4, আমি 1 2 3 4 দেখলাম। তাহলে এখানে 1 2 3 4 দেখলাম, তারপরে দেখলাম যে এই পাশ থেকে দ্বিতীয় কার্বনে, এই পাশ থেকে 2 নম্বর কার্বন হইতেছে আমার OH আছে, যে এই পাশ থেকে 2 নম্বর কার্বনে আমি এখানে OH দিলাম, বাম সাইড থেকে 2 নম্বর কার্বনে। এবার একটু মজার বিষয় বা এখানে অনেকের কনফিউশন তৈরি হয়, সেই কনফিউশনটা আমি একটু দূর করে দেই। এখানে আমি OH দিলাম, খেয়াল করো এই প্রান্তটা একটা কার্বন, এই প্রান্তটা একটা কার্বন, এটা একটা কার্বন, এটা একটা কার্বন। সো কোন একটা দাগ যদি একেবারে ওপেন থাকে সেই মাথাটা একটা কার্বন বোঝায়, মানে এটা একটা কার্বন বোঝায়। কিন্তু এই যে এই মাথাটা, এই যে এই মাথাটা কিন্তু কার্বন না, বুঝতে পারছি ভাইয়া কি বলছি? যে এইটা একটা কার্বন, এইটা একটা কার্বন, এটা তো কার্বন বুঝাই যায়, মানে এই মাথা একটা কার্বন আর এই মাথা একটা কার্বন। কিন্তু এই যে এইটা যেহেতু ওর সাথে OH আছে, এই মাথাটা কিন্তু কার্বন বুঝায় না। ক্লিয়ার সবাই এটুকু? বুঝতে পারছি কি? তোমাদেরকে এটা আমি অভ্যস্ত করাচ্ছি, এটা তোমাদের পরীক্ষায় আসে তো। নরমালি আমাদের কলেজে টিচাররা এভাবে শেখায় না। ধরো আমার কাছে একটা অ্যালকিন আছে CH3, এখানে হচ্ছে CH, এখানে হইতেছে CH, CH2, এখানে হচ্ছে CH3। এটা জারিন সুভা বলছে OH টা কি উপরে দেওয়া যায় না? OH টা এখান থেকে, সুভা দেখো ভাইয়া, যদি আমি একটু উপরে দিতে চাই ভাল লাগে না, এখানে তুমি উপরে দিবা কেমন দেখে না? নরমালি যেখানে ওই যে ট্রায়াঙ্গেলের মতো, যে এখানে হচ্ছে তীর শেপ, ওর মাথায় দিলে দেওয়া হয় আর কি, এটাই হতেছে নিয়ম। এটাকে আমি দেখবো 1 2 3 4 5টা কার্বন আছে। তো যেহেতু 5টা কার্বন আছে, 2 2, এ হচ্ছে 3 4 5, দেখো 1 2 3 4 5 দিলাম 5টা কার্বন। 5টা কার্বন দেওয়ার পরে আমি দেখলাম যে 1 2 3 4 5, 1 2 2 নম্বর কার্বনের পরে দ্বিতীয় কার্বনের সাথে তৃতীয় কার্বনের দ্বিবন্ধন আছে, তাহলে 1 2, যে এখানে একটা দ্বিবন্ধন আছে। ফার্স্ট এটা ট্রায়াঙ্গেল ড্র করা যাবে না? না, ট্রায়াঙ্গেল ড্র করলে নুসরাত ওটা তো সাইক্লো যৌগ হয়ে যায়, এটা তো সাইক্লো যৌগ না। নুসরাত ট্রায়াঙ্গেল ড্র করবে কোনটার জন্য জানো? যদি এরকম একটা যৌগ থাকে, ধরো CH2 CH2 CH2, ধরো এরকম একটা যৌগ তোমাকে দেওয়া আছে, তো এই যৌগের জন্য যখন তুমি আঁকবা তখন এই যে জাস্ট ট্রায়াঙ্গেল হবে। নুসরাত বুঝতে পারছি? নুসরাত আহমেদ? সাইক্লোইথিন না, সাইক্লোপ্রোপিন। এই যেটা এখন জানো না সেটা নিয়ে মাতব্বরি করো না, আগে ওগুলো তোমাদের শেখায়নি। সাইক্লোপ্রোপিন ওটা, সাইক্লোইথিন না। এরপর ধরো তোমার কাছে এরকম আছে CH3 CH2, এখানে হচ্ছে O, CH2, এখানে CH2 CH3, এই যৌগটা। তাহমিনা স্যার, আমি আজকে প্রথম আপনার ক্লাস করতেছি। তাহমিনা, তুমি 2 মিনিট আগে আমাকে সালাম দিচ্ছ, আসসালামু আলাইকুম বলছো। তো তুমি আজকে প্রথম না, খুব সম্ভবত তুমি 2 মিনিট আগ থেকে আমার ক্লাস করছো। তুমি এই ক্লাসের মাথা মুন্ডু কিছু বুঝবা না। হ্যাঁ, এটা জিগজ্যাগ প্যাটার্ন, জান্নাতুল ফেরদৌস। এই যৌগটাকে হইতেছে আমরা একটু দেখবো যে এটাকে যদি আমি স্কেলিটাল ফর্মুলা লিখি তাহলে কি হবে। দেখো 1 2 3 4 5 6, 3 নম্বরে সি কয়টা হলো? কোথায় 3 নম্বরে সি কয়টা হলো? সব জায়গায় তো 3 নম্বর কোনটা বুঝাইছো? এটা
1 2 3 4, এখানে 1 2 3 4, চারটাই হয়েছে। ইশতিয়াক আহমেদ। এখন আমি এইটাতে হচ্ছে স্কেলেটাল ফর্মুলা লিখব। 1 2 3 4 5 6, 2 3 4 5 6, দেখো এখানে কিন্তু 6 হয়েছে। হ্যাঁ, 3টা বন্ড থাকলে দেখাবো, সমস্যা নেই। 1 2 3 4 5 6। এরপরে দেখলাম 6টা যদি কার্বন হয়, বাম পাশ থেকে 1 2 3 নম্বর কার্বনে কিটন বন্ধন। তাহলে যদি বাম পাশ থেকে 3 নম্বর কার্বন দেখাই, তাহলে হইতেছে এখানে 1 2, এই 3 নম্বর কার্বনে হইতেছে আমার কিটন। এইটা আর এটা একই জিনিস। তারপরে যদি আরেকটা দেখাই, ধরো CH3 ট্রিপল বন্ড, এখানে হচ্ছে CH2, এখানে C ট্রিপল বন্ড, এখানে CH। দেখো এখানে 1 2 3 4, 2 3 4 দিলাম তো 4। তাহলে এখানে 1 2 3 4 হইল। ওকে, ভালো কথা। 1 2 3 4, এবং 4 দেখলাম আমি প্রথম কার্বনে 1 নম্বর এবং 2 নম্বর কার্বনের মধ্যে ত্রিবন্ধন, তাহলে 1 নম্বর এবং 2 নম্বর কার্বনের মধ্যে ত্রিবন্ধন দিলাম। তবে এখানে একটা কথা বলে দেই, শোনো। এইখানে যে যৌগটা লিখছি, তোমাদের যদি কোনো বড় বড় ভাইয়া বা আপু থেকে থাকে যারা ধরো কেমিস্ট্রিতে পড়াশোনা করে, সে কোনো একটা ভার্সিটির কেমিস্ট্রিতে পড়াশোনা করে, সে যদি এটা দেখে তাহলে বলবে যে তোর ভাইয়া তোরে কি শিখাইছে, তোর ভাইয়া তো তোকে আসলে ঠিকঠাক শিখায় নাই। অথবা তোমার বাসায় যদি কোনো টিচার রাখা থাকে, ধরো তাকে তুমি এটা দেখাইছো, এই যে এটা এই যোগটা, সে দেখাইলে সে বলবে যে কি শিখাইছে শাওন ভাইয়া, এটা তো হয় নাই। কারণ একজন টিচারের ভুল ধরলে আরেকজন টিচারের একটু বাড়ে, ভাব বাড়ে আর কি। কাহিনী হইতেছে এখানে আসলে কার্বন কার্বন ত্রিবন্ধন, কার্বন কার্বন ত্রিবন্ধন হইলে বন্ধন কোণ হয় 180 ডিগ্রি। মানে বন্ধন কোণ 180 ডিগ্রি হয়, মানে হইতেছে যেটাকে আসলে এভাবে লেখা যায়, একটা দুইটা, এরপর এভাবে লিখতে হয় আর কি, বুঝছো? সোজাসুজি লিখতে হয়। কিন্তু ওই সোজাসুজি লিখলে আসলে তোমাদের বুঝতে অনেক কষ্ট হবে, কারণ এই যে এখানে একটা কার্বন ফাঁকা থাকবে আর একটা কার্বন সোজা থাকবে, ওইটা আমরা আসলে লিখি না, আমরা এভাবেই দেখাই দেই। বুঝতে পারছো? তোমাদেরকে আরো দুই একটা যৌগ দেখাই। ধরো হচ্ছে একটা যৌগ নিলাম, মানে ইচ্ছা মতো একটা যৌগ নিলাম। এইখানে একটা, এইখানে একটা, এখানে ধরো ক্লোরিন আছে, এখানে OH আছে, এখানে কিটোন আছে, এইখানে ধরো এরকম একটা যৌগ আছে, এই যেটা। এখন এই যৌগটাকে আমরা একটু ওই কার্বন কার্বন দিয়ে লেখা শিখবো। মারিয়া, ওটা শেখাবো ভাইয়া। তোমাদেরকে একটু বলে দেই যে এইগুলো আসলে আমি কেন শেখাচ্ছি। তোমাদেরকে আমি নামকরণ শেখাবো এইভাবে, এই ফর্মুলাতে। এখন একটুখানি তোমাদেরকে একটু অভ্যস্ত করাই দিচ্ছি, একটু অভ্যস্ত করাচ্ছি যে এইভাবে লেখা যায়। এবং অ্যাডমিশন টেস্টে এরকম জায়গায় মাঝে মধ্যে প্রশ্ন আসে, তো একেবারে তুমি যদি বকলম থাকো তাহলে ওইখানে গিয়ে আটকে যাবা। আর তুমি দেখবা একটু বড় ক্লাসে উঠলে সমস্ত বইতে এভাবে জৈব যৌগ লিখে। আমরা এইটাকে হইতেছে একটু লেখার চেষ্টা করব। এখন একটু দেখি আমাদের যে মেইন চেন, সব থেকে বড় চেন, এই যে এখানে 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন, 5টা কার্বন, 6টা কার্বন, 7টা কার্বন, 8টা কার্বন, তাই না? তাহলে 8টা কার্বন আছে। তাহলে আমি 8টা কার্বন এখানে লিখি। কার্বন 2 3 4 5 6 7 8। ওকে, লিখছি। এবং তোমার কাছে এখন যে একটু কঠিন লাগতেছে না, আমি তোমাকে বলে রাখলাম, দেখবা
2-3টা ক্লাসের পরে তুমি আমাকে বলবা যে ভাইয়া এটা ছাড়া আর ভালো লাগে না, আপনি যেভাবে শিখেছেন সেটাই ভালো লাগে। তাহলে দেখো কি হয়েছে, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। তো এই পাশের কার্বনে তো CH3 হবে তুমি জানো, আর এই পাশের কার্বনে CH3 হবে, এটাও তুমি জানো, এটা তো কোনো সমস্যা নেই। এরপরে দেখো এই যে 1 2 3 নম্বর কার্বনে OH আছে, তাহলে 1 2 3 নম্বর কার্বনে একটা OH আছে, বুঝতে পারি সবাই? 3 নম্বর কার্বনে এখানে 1 2 3 নম্বর কার্বনে একটা OH আছে, তারপরের কার্বনে একটা ক্লোরিন আছে, তারপরের কার্বনে একটা ক্লোরিন আছে, দিলাম উপরে, নিচে দিলেও কোনো সমস্যা নেই। তারপরের কার্বনে একটা কিটোন আছে, তাহলে তারপরের কার্বনে একটা কিটোন আছে, নিচে দিলাম, নিচে দিলেও যা উপরে দিলেও তাই, কোনো সমস্যা নেই। তার কার্বনে একটা ইথাইল আছে না, ইথাইল, এই যে ইথাইল, তো এইখানে আছে হচ্ছে এইটা C2H5। বাকি জায়গায় তুমি হাইড্রোজেন বসায় দাও, যেমন দেখো ভাইয়া এখানে হাইড্রোজেন আছে 2টা, এখানে একটা, এখানে একটা, এইখানে নাই, এইখানে একটা, এখানে হাইড্রোজেন 2টা, এটা যা এটা হচ্ছে তাই। কার্বন 10টা হবে না? তোমরা যদি কোনো প্রশ্ন লিখো রিফা তামান্না একটা কোয়েশ্চেন মার্ক দিবা, বুঝছো? তাহলে আমি কিভাবে বুঝবো যে হইতেছে তুমি কি জিজ্ঞেস করছো নাকি তুমি হচ্ছে এমনি একটা মতামত দিচ্ছ? 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। ওকে, তারপর এখানে একজন বলছে কিভাবে বুঝলেন এটা ইথাইল? এই যে দেখলো এখানে একটা মাথা আছে, এখানে একটা মাথা আছে, যে 2টা কার্বন আছে, 2টা কার্বনের মূলক তো ইথাইলই হবে। তো তোমরা প্যারা নিও না, একটা হইতেছে শোনো, চাকরিতে গিয়ে মানুষ আসলে কাজ শিখে। তো তোমাদেরকে আজকে আমি একটা হাতে ঘুরিয়ে দিলাম, আগামীকাল থেকে যখন স্কেলেটাল ফর্মুলা লেখা শুরু করব তখন তোমাদের হইতেছে বুঝতে আর একটু ইজি হবে। এমন না যে স্কেলেটাল ফর্মুলাতে তুমি এখন মাস্টার হয়ে গেছো, এটা হবে না। আগামী ক্লাসে তোমাকে আমি যতগুলো নাম শেখাবো, আগামী ক্লাস থেকে শুরু হবে, সবগুলো নাম আমি এই ফরম্যাটে শেখাবো, এই ফর্মুলায় শেখাবো। তখন তুমি দেখবা যে হতেছে আস্তে 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 শিখে যাচ্ছ। ঠিক আছে? ওকে ভাইয়া, সো তোমাদের কাজ হচ্ছে নামকরণের আগ পর্যন্ত যে যে বইটাই পড়ো না কেন, নামকরণের শেষটা যে বোঝা নাই বাধ্য মুখস্থ করো। আমার ক্লাসে যদি কোনো জিনিস বুঝতে কষ্ট হয় মুখস্থ করে ফেলবা, বুঝতে পারছো? তো শেষটা যে বুঝো নাই, আমি আবারও বলতেছি, আমি তো তোমাদেরকে এটা শিখাই, মানে এটা তো শিখাই নেই কোনো পরীক্ষার জন্য, তোমাদেরকে একটু অভ্যস্ত করাইছি যে এভাবে লেখা যায়। বাকিটুকু আগামী ক্লাসে আমরা দেখে নেব, আগামী ক্লাস থেকে আমরা অনেক কিছু পড়বো। তো তোমার কাজ হচ্ছে আগামী ক্লাসে আসার আগে তোমার বইতে নামকরণের আগ পর্যন্ত যা আছে সব পড়ে ফেলা, নামকরণের আগ পর্যন্ত বইয়ে যা আছে সব পড়ে ফেলা। ঠিকমতো পড়বা, দেখবে অর্গানিক ইজি, পড়বা না অর্গানিক সব থেকে কঠিন লাগবে। একদম সিম্পল হিসাব, মানে দেয়ার ইজ নো শর্টকাট অফ সাকসেস। তো তুমি মনে করবা আজকে পড়বা না, কালকে পড়বা, কালকে পড়বা না, পরশু পড়বা, ওইভাবেই জমে যাবে, ওইভাবেই তুমি পিছায় আসছো, পিছাই গেছো, সামনে এভাবেই তুমি পেছাবা। তো তোমার কাজটা ঠিকমতো করো, দেখবা অর্গানিক তোমার কাছে ইজি মনে হবে।